ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, ফিকশন হান্টের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখক দীপ চ্যাটার্জির কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, বেহালায় আহ্বান। আজকের গল্প পাঠে রয়েছে সৌরভ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের ফিকশন হান্টের বিশেষ নিবেদন, বেহালায় আহ্বান। প্রাণী, আচ্ছা প্রাণহীন কোনো কিছুকে প্রাণী বলা যেতে পারে কি? শুনেই অদ্ভুত লাগছে, তাই না? বর্তমানকালে কি প্রাণহীন প্রাণীগুলো বিলুপ্ত প্রায়, নাকি তারা কোনোভাবে সুপ্ত রয়েছে গুপ্ত কোনো জায়গায় অজানা মন্ত্র বলে? ধরুন আপনি কোনোদিন এই প্রাণীগুলোর কোনো একটিকে জাগিয়ে তুললেন নিজের অজান্তে, তাহলে কি তারা আপনার ক্ষতি করবে, নাকি তারা আপনার দাসত্ব গ্রহণ করে চলবে? তাদের কি পুনরায় কোনোদিন কোনোভাবে সুপ্ত করা সম্ভব হবে? একটি সুর, বেহালার সুর। বিভাস রুমে একা, কিন্তু এ কি? সুরের মধ্যে কি যেন একটা মায়া আছে। রিদমটাতে কোনো একটা অদ্ভুত ঘোর রয়েছে বলে মনে হচ্ছে। মুখের মধ্যে বিড়বিড় করে বিভাস কি সব বলছে। সারা গা ঘেমে যাচ্ছে তার। কিছু অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে তার মুখ থেকে। কি যেন বলার চেষ্টা করছে বিভাস। মা, মা তুমি এসেছো? মা, সার্থক, সার্থক কি কি করছিস এখানে? মায়ের কাছ থেকে সরে যা বলছি, সরে যা, মায়ের কাছ থেকে সরে যা। মা, মা তুমি নিজের কি হাল করলে মা? মা তুমি তুমি ধীরে ধীরে কিসে পরিণত হয়ে যাচ্ছ মা? কে কি কে তুই? হ্যাঁ, কে তুই? তুই কি সার্থককে কেন মেরে ফেললি? সার্থককে কেন মেরে? হঠাৎই সবকিছু থেমে গেল। মাটিতে গড়িয়ে পড়ল বিভাস। ওইদিকে ফোন কলে দেবজিতের গলা। এই বিভাস, কি হলো রে? ঘুমিয়ে বললি নাকি? এই তুই যে লাইনগুলো লিখেছিলি সেগুলো কিছুই বুঝতে পারলাম না। ওগুলো কি আসলেই কোনো মানে আছে, নাকি এমনি পাগলের মতো লিখে গেছিস যা পেরেছিস? হ্যাঁ? সামনের বিছানায় একটা অদ্ভুত শিশু বসে আছে। সে কাঁদছে। কি ভাবছেন, শিশু আবার অদ্ভুত হয় কিভাবে? তাই তো, এই শিশুর কাঁধে রয়েছে দুটো ডানা। শিশুটি খিলখিল করে হাসছে। খাটের নিচে কি একটা শোঁ করে আওয়াজ করেই চলেছে সাইরেনের মতো। বিভাস বুঝতে পারছে সবকিছু, কিন্তু সে জানে আর কিচ্ছু করার নেই। ভবিতব্যকে মেনে নিতেই হবে। বেহালার আহ্বান কোন ভবিতব্যকে ডেকে আনতে চলেছে? গ্রীষ্মের শুরু। ফান্টুসের চায়ের দোকানে গরম চায়ের ভাঁড়ে চুমুক দিতেই বিভাসের ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে দেখল কাউন্সিলর মিস্টার রায় ফোন করেছেন। ফোনটা রিসিভ করে কানে ধরতেই বিভাস শুনতে পেল রায়বাবু হাসি মুখে শুভেচ্ছা বার্তা। অভিনন্দন বিভাস, তোমার যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চটা কনফার্ম।
র্যাঙ্ক অনুযায়ী সহজেই পেয়ে যাবে, আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমি সন্ধেবেলায় বাড়ি যাব, বুঝলে? খবরটা শুনে বিভাস খুশি হলো, আর না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট পরীক্ষার র্যাঙ্ক খুব একটা ভালো না হওয়ায় আর 1 বছর নিজেকে সুযোগ দেয় ড্রপ নেওয়ার মাধ্যমে। পরের বছর ভালোভাবে প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষা দেওয়ার পর আজ নিজের পছন্দ মতো কলেজে পছন্দ মতো ব্রাঞ্চ পেয়েছে বিভাস। ছোট্ট গ্রাম আশ্চর্যপুরের ছেলে বিভাস। বাবা ছোটবেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে সংসারের সমস্ত খরচের দায়িত্ব মায়ের ওপর। বিভাসের মা গ্রামের পোস্ট অফিসের চাকরিটা পেয়েছিলেন, তাই বাবা মারা যাওয়া সত্ত্বেও তাদের মধ্যবিত্ত অবস্থার পরিবর্তন ঘটেনি। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো বা খুব খারাপ কোনোটাই নয়, তবে সায়েন্স বিভাগে ইন্টারেস্ট বেশি হওয়ায় ম্যাট্রিক পাশ করে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেয়, যা অনেকটাই সফল হয়েছে বলে মনে হয় আজ বিভাসে। ফোনটা রেখে পকেটে ভরে বিভাস। চায়ের দোকানে বিলটা মিটিয়ে বাড়ি ফিরে সবার আগে মাকে সুখবরটা জানায়। আনন্দে আত্মহারা হয়ে মায়ের চোখ থেকে জল বেরিয়ে আসে। বিভাস মাকে বলে, আরে আরে, তুমি যে কাঁদতে বসলে, এরকম করলে কিন্তু আমি রাগ করব। বলে চোখের জল মুছিয়ে দেয়। মা একটু অভিমান আর অনেকটা ভালোবাসার সুরে বলে, তাহলে এরপর আর মাকে মনে রাখবি না বল? কত বড় কলেজে পড়তে যাচ্ছিস, নতুন সহপাঠী হবে তোর। আরও কত কি বলে বিভাসের মা। কথা শুনে বিভাস হাসি মুখে বলে, সন্তান কখনো তার মাকে ভুলে যেতে পারে বুঝি? মাতা পুত্রের অন্তরের ভালোবাসা যেন পূর্ণরূপে প্রকাশ পায় এই সন্ধিক্ষণে। ক্রমে ভর্তির পরীক্ষা সম্পন্ন হয়। প্রত্যেক ছেলে মেয়েকে যেমন নিশ্চিত সময় নিজের বাড়ি ছেড়ে রওনা দিতে হয় দূর অচিনপুরে, সেই রকম বিভাস রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। বাড়িতে একা মাকে ছেড়ে আসার সময় বিভাস নিজের চোখের জল কোনো রকমে আটকাতে পারলেও তার হৃদয় অশ্রুকে আটকাতে সক্ষম হয়ে ওঠেনি। কলকাতা পৌঁছে বিভাসের উপযুক্ত বাসস্থান খুঁজতে কিছুটা সমস্যা হয়েছিল, তবে তাড়াতাড়ি বিভাস কলেজের নিকট একটি থাকার রুম ভাড়া হিসেবে পেয়ে যায়। দোতলা বাড়ি, নিচে একটা ছোট্ট উঠান। কলকাতা শহরের আবহাওয়া সহ্য হতে কিছুটা সময় লাগে বিভাসের। দেখতে দেখতে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল। এখনও বেশ কিছু নতুন বন্ধু তৈরি হলো বিভাসের। পড়াশোনার প্রতি ইন্টারেস্ট অনেকটা বৃদ্ধি পেয়েছিল তার, পাশাপাশি সাহিত্য তার মন আকর্ষিত করেছিল। ফার্স্ট ইয়ারের পর কলেজে ছুটি পড়ল, সবাই নিজের নিজের বাড়ি ফিরে এলো। বিভাস আর কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো বাড়িতে কয়েকদিন কাটিয়ে সবাই মিলে ঘুরতে যাবে সুন্দরবন। যেমন সিদ্ধান্ত সেরকম কাজ। বিভাস বাড়ি ফিরে 1 সপ্তাহ কাটিয়ে বেরিয়ে পড়ল সুন্দরবনের উদ্দেশ্যে। এতে তার মা অবশ্য একটু রাগ করেছিল, কিন্তু মায়ের রাগ ভাঙাতে বিভাস ভালো করেই জানত, তাই খুব একটা সমস্যা হলো না। ঠিক হয়েছিল ধর্মতলা থেকে বাসন্তের বাস ধরবে, সেখান থেকে লঞ্চে করে ধামাখালি যাওয়া হবে। ধামাখালি সুন্দরবন অঞ্চলের একটি ছোট্ট টাউন, সেখান থেকে নানান দর্শনীয় স্থানে যাওয়া যায়। বিভাসের সাথে ছিল আরও 3 জন বন্ধু, প্রিয়াংশু, দেবজিৎ আর সার্থক। প্ল্যানিং অনুযায়ী সকলে যাত্রা শুরু করল। ধামাখালি পৌঁছে সুন্দরবনের নানা দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে করতে প্রায় 7 দিন লাগলো। শেষের দিন ঘটে গেল একটা বিস্ময়কর ঘটনা, যেটা তারা কল্পনাও করতে পারেনি। বাড়ি ফেরার আগের দিন হোটেলে নানান আলোচনার মাঝে
দেবজিৎ বলে উঠল, আচ্ছা, আমরা তো এতদিন ঘুরলাম ওই গাইডের পেছন পেছন, তারপর অনেকগুলো টাকাও গেল। কাল তো শেষ দিন, আর গাইডের প্রয়োজন নেই। এমনিতেও বনের বাইরের দিকটাই ঘুরবো, জনবসতি আছে, ওদিকে অতখানি সমস্যা হবে না আমার মনে হয়। কি বলিস? প্রথমে এই পরামর্শে কেউ কেউ একটু আপত্তি দেখালেও এই দিকের গাইডের রেট অনেকটাই বেশি। তাছাড়া এতদূর এসে এরকম অ্যাডভেঞ্চারের সুযোগ হাতছাড়া করতে তাদের মন চাইল না। পরের দিন একটু বেলা করেই যাত্রা শুরু হলো, কারণ আগের দিন সবাই অনেক রাত অবধি জেগেছিল। স্বভাবতই ঘুম ভাঙতে দেরি হলো। প্রায় দুপুর 3টে নাগাদ 4 জন মিলে বেরিয়ে পড়ল। জঙ্গলের এই দিকটা অনেকটা গভীর, তাই গাইডের রেট বেশি ছিল এটা তাদের অবগত নয়। কিছুটা এগিয়ে যেতেই সকলে উপলব্ধি করল জঙ্গলের গভীরতা। বেলা খুব বেশি না হলেও সূর্যের আলো বড় বড় গাছ ভেদ করে ভূমিষ্ঠতে একেবারেই পৌঁছাচ্ছে না, সেটা বললে ভুল হবে না। যেন এক অপ্রাকৃত নিস্তব্ধতা সমস্ত জঙ্গলের এই শেষ প্রান্তটাকে গ্রাস করে ফেলেছে। সকলেই দেবজিতের টাকা বাঁচাতে গাইডকে সঙ্গে না আনার আইডিয়াটাকে তিরস্কার করলেও সবাই জানত তারা সূর্য অস্ত যাওয়ার আগে ঠিক ফিরে আসবে। হঠাৎই প্রিয়াংশু বলে উঠল, সার্থক কোথায়? আমার পেছনেই তো ছিল। হয়তো একটু পিছিয়ে পড়েছে, চল সবাই পেছনে দেখে আসি। সাধারণ গভীর অরণ্যে এই রকম পরিস্থিতিতে বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কিন্তু বিভাস এই প্রতিবন্ধকতা থেকে মুক্ত ছিল। ঠান্ডা মাথায় পেছনের দিকে সবাই মিলে খুঁজতে শুরু করলো। একটু দূরে গিয়ে সার্থককে দেখতে পেল সবাই, একটা খালের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। কিন্তু সার্থকের মুখ থেকে কোনো কথা শোনা গেল না। দেবজিৎ জিজ্ঞাসা করল, কিরে, কোথায় পিছিয়ে পড়েছিস? হ্যাঁ, আমরা তো খুঁজে খুঁজে হয়রান। এই প্রশ্নের কোনো জবাব না আসায় আবার একই প্রশ্ন অন্যভাবে প্রিয়াংশু জিজ্ঞাসা করল। এইবার সার্থকের হুঁশ ফিরল। হঠাৎ কিছু দেখে কেউ যেমন একটা শক পেয়ে গেলে মুখের অবস্থা হয়, সেই রকম সার্থকেরও হয়েছিল। সে একটু জোরে শ্বাস নিয়ে বলল, চল ফিরে যাই। ক্রমশ সন্ধ্যা হয়ে আসছিল, তাই বেশি কিছু না জিজ্ঞাসা করে 4 জন বন্ধু যেই পথে জঙ্গলে এসেছিল সেই পথে আবার ফিরে যেতে লাগলো। জঙ্গলের ভেতরে প্রবেশ করা যতটা সহজ হয়, বাইরে বেরোনো ততটাই কঠিন, বিশেষ করে এই গোধূলি সময়। যে পথে এসেছিল সেই পথ বরাবর হাঁটা সত্ত্বেও তারা কোনোভাবেই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পেল না। দেবজিৎকে সকলে এই সবের জন্য দায়ী অনেক আগেই ঘোষণা করেছিল। এখন তার নিজের মনে হলো, আমারই ভুল, বেকার আমার জন্যই শেষ দিন মাটি হলো। গাইড নিয়ে নিলেই হতো। এবার বুঝতে পারছি ঘুরতে এসে পয়সা বাঁচানোর চেষ্টা একেবারে বৃথা। ক্রমে গোধূলি পেরিয়ে সন্ধে হতে শুরু করলো। এইসব গভীর জঙ্গলে সন্ধ্যা আর রাতের মাঝে সময়ের ব্যবধান খুবই কম। এখানে সময়ের হিসেব সাধারণ সময়ের হিসেবের তুলনায় একেবারেই ভিন্ন। কোনো এক অজ্ঞাত কারণে ফোনের নেটওয়ার্ক সিগন্যাল থাকা সত্ত্বেও ইন্টারনেট পরিষেবা কাজ করছিল না। কোনো গাইডকে ডাকারও উপায় নেই। দেবজিৎ কয়েকবার ফোন করে চেষ্টা করলেও বারবার একই রেকর্ডেড ভয়েস শোনা গেল ফোনের ওই পার থেকে। কিন্তু এই কিছুক্ষণ যে কিভাবে কিছু ঘন্টায় পরিণত হলো কেউই উপলব্ধি করতে পারল না। বিভাস ছাড়া বাকিরা একটু ভয় পেয়ে গেল। তবে আশ্চর্যের বিষয়, সার্থক একটি শব্দ এত কিছুর মাঝে উচ্চারণ করেনি।
বিভাস কয়েকবার তার সাথে কথা বলে কি হয়েছে সেটা জানার চেষ্টা করলেও খুব একটা বিশেষ কিছু তথ্য জানা গেল না। ধীরে ধীরে শিয়ালের ডাক কানে আসতে শুরু করলো। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার। ফোনের ব্যাটারির ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে। বিভাস বলে উঠল, খুব শীঘ্রই একটা রাতে থাকার জায়গা খুঁজতে হবে। আজ মনে হচ্ছে না যে ফেরা সম্ভব। দেবজিতের মনে পড়ল একটু আগে দেখা একটা গুহার কথা। সে সেই পরামর্শ সকলের কাছে রাখল। প্রিয়াংশু আর বিভাস অবাক, কারণ সে ছাড়া অন্য কেউ এই জঙ্গলে কোনো গুহা দেখেনি। হঠাৎই সবাইকে চমকিত করে সার্থক বলে উঠল, দেবজিৎ ঠিক বলেছে, একটু আগে প্রায় 300 মিটার পিছনে একটা গুহা আছে। সকলেই সার্থকের গলার এত ভারী স্বর শুনে একটু অবাক হলো, কারণ তার গলার স্বর এতটা ভারী হতে পারে এটা তাদের কল্পনাতীত। যেহেতু দুইজন একসাথে দেখেছে, তাই সেটা যে সত্যি এটা মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে হয়তো আর কোনো উপায় ছিল না বলেই, অথবা চারিদিকে প্রায় ঘুটঘুটে অন্ধকার হয়ে আসার কারণে প্রিয়াংশু, বিভাস এই কথা বিশ্বাস করল এবং পুনরায় পেছনে অগ্রসর হতে লাগল। কিছুটা দূর গিয়ে সত্যি একটা গুহা দেখা দিল। বিভাস মনে মনে ভাবল, স্ট্রেঞ্জ, এই পথ দিয়ে একটু আগে গিয়েছিলাম, কই গুহাটা তো দেখতে পাইনি। নিজের মনের ভুল ভেবে আর কিছুটা এগিয়ে গিয়ে বিভাস সকলকে বলল, রাতে জ্বালানির জন্য কাঠের প্রয়োজন, আশপাশ থেকে খুঁজে আন তোরা। আমি জায়গাটা একটু পরিষ্কার করে রাখছি। সবাই বিভাসের কথা অনুযায়ী কাঠ জোগাড় করতে গেল। বিভাস গুহার ভেতরটা নিজের ফোনের ফ্ল্যাশ লাইটের অতি অল্প আলোয় দেখল আর উপলব্ধি করল যে গুহাটা অনেকটাই পুরনো। গুহার দেয়ালের কাছটা গিয়ে বিভাস দেখতে পেল ল্যাটিন ভাষায় কিছু অক্ষর লেখা আছে। ইন্টারনেট থাকলে চেক করে দেখা যেত, মনে মনে ভাবল। আরও ভালো করে লক্ষ্য করার পর বিভাস দেখল নানা চিত্র খোদাই করা আছে গুহার দেওয়ালে। গুহাটি বেশ গভীর, কিন্তু সেটা বাইরে থেকে বোঝার ক্ষমতা নেই, কারণ গভীরতা ভূমির সমান্তরাল বরাবর নয়, বরং ভূপৃষ্ঠের নিচের দিকে কিছুটা। অসাবধানতা বশত যদি কেউ এই গুহায় হাঁটে, তাহলে হয়তো তার মৃত্যু গুহার শেষ প্রান্তের দেওয়াল গড়িয়ে পড়ে মাথায় আঘাত লেগে হওয়াটা অস্বাভাবিক নয়। শীঘ্রই বিভাস একটা ব্যাপার উপলব্ধি করল। গুহার চিত্র আর ল্যাটিন ভাষায় লেখা অক্ষরগুলোর মধ্যে কিছুটা মিল আছে। এসব নিয়ে এসে নানান গল্প পড়েছে, মুভি দেখেছে, তাই এই বিষয়ে তার কিছুটা আইডিয়া ছিল। সেই থেকেই হোক অথবা এই অবস্থায় তার মস্তিষ্কের কার্যকারিতা তথা উপস্থিত বুদ্ধির কারণেই হোক, সে এগুলো লক্ষ্য করতে সক্ষম হলো। একটু গুহার ভেতর যেতেই বিভাসের চোখে পড়ল একটা পাথরের ঢিবি। একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতেই তার চোখে পড়ল ঢিবির ওপরে একটা বিশেষ সিম্বল আঁকা। ঢিবির নিচের দিকটা দেখতে গিয়ে বিভাস দেখতে পেল একটা পুঁথি মাটিতে পড়ে আছে। হাতে তুলে সে বুঝতে পারল এটা অনেক দিনের পুরনো। সামনের পাতার কিছুটা অংশ জুড়ে উই পোকারা নিজেদের গৃহ নির্মাণ করেছে। এই অবস্থায় প্রিয়াংশুর গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি পুঁথিটা নিজের ব্যাগে ভরে নিল বিভাস। গভীর অরণ্যে কাঠের জন্য বিশেষ পরিশ্রম বাকিদের করতে হলো না। শীঘ্রই তারা দেশলাইয়ের বাক্সর সাহায্যে আগুন জ্বালালো। এই ধরনের গভীর জঙ্গলে রাত কাটানোর সবথেকে বড় বাধা জঙ্গলের নানান প্রান্তে শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। তাদের ব্যাগে কিছু স্ন্যাক্স ছিল। দেবজিৎ বলল, আজ এইকেই রাত কাটাতে হয় মনে হচ্ছে। সবই আমার দোষ। তোরা বেকার বেকার ফেঁসে গেলি আমার জন্য। সব আমার ভুল।
বিভাস দেবজিতের অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে, কি আর করা যাবে, কাল সকাল হলেই আমরা বেরিয়ে পড়বো, চিন্তার কিছু নেই। এটা বলে বিভাস সবাইকে সান্ত্বনা দিলেও সে জানত এই ধরনের জঙ্গলে একটা রাত কাটানো অনেক বড় চ্যালেঞ্জ। সারাদিনের পরিশ্রম, অনেক বেশি পথ হাঁটার কারণে সকলের ঘুমে আচ্ছন্ন হতে বেশি সময় লাগলো না। এই অসমতল ভূমি আর শত শত মশাদের বিরামহীন করতালির মধ্যেও ক্লান্ত চারটে শরীর ঘুমে আচ্ছন্ন হলো। প্রিয়াংশুর আর্তনাদে বিভাসের ঘুম ভেঙে যায়। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার ব্যাপারটা বুঝতে একটু সময় লাগে তার। সামনের আগুন নিভে খুবই অল্প লাল আভা ছড়াচ্ছে চারিদিকে। ইতিমধ্যে বাকিরাও উঠে পড়েছে। সকলের সামনে দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ল। এইবারে গুহার সামনে একজোড়া লাল চোখ, সেই চোখ চেয়ে আছে তাদের দিকেই। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ এই দৃশ্য দেখে সহজেই জ্ঞান হারিয়ে ফেলবে। দেবজিৎ ফিসফিস করে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, রয়্যাল বেঙ্গল টাইগার ওই গুহার মুখ থেকে খুব কাছেই দাঁড়িয়ে। বিভাস সকলকে ইশারায় চুপ করতে বলল। তারপর সে যেটা করল সেটা কেউ কল্পনায় ভাবতে পারেনি। হঠাৎ নিজের গলায় সমস্ত জোর লাগিয়ে এক তীব্র অপ্রাকৃত স্বর উচ্চারণ করল। এই স্বর এতটাই তীব্র ছিল যে বাকিরা হঠাৎ শুনতে পাওয়ায় নিজেদের কান বন্ধ করে ফেলে। মানুষের গলার স্বর যে এরকমও হতে পারে সেটা বিভাসের এই স্বর শুনলে বোঝা যেত। এই তীব্র চিৎকার শুনে লাল চোখ দুটো ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করেছে দেখে সকলে বিস্মিত হয়ে গেল। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মৃত্যুকে স্পর্শ করে হঠাৎ পুনরায় প্রাণ ফিরে পেলে মানুষ যেমন হতভম্ব হয়ে যায়, বাকিদের অবস্থা এর চেয়েও অনেকটা বেশি। কিছুটা সময় পর প্রিয়াংশু প্রথম মুখ খুলল। এই একই প্রশ্ন বাকিদের মনেও ছিল। বিভাস বুঝতে পেরে উত্তর দিল, অনেকদিন আগে একটা বইয়ে পড়েছিলাম এইভাবে চিৎকার করলে বন্য জন্তুরা বুঝতে পারে তাদের থেকেও বৃহৎ কিংবা তাদের মতো কোনো প্রাণী একই জায়গায় বিরাজমান, তাই সে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এক্ষেত্রেও একই ঘটেছে। এই বিষয়টা আওয়াজের তীব্রতার উপর নির্ভর করে। কথাটা শুনে সকলে বিভাসের প্রতি কৃতজ্ঞতা জানালো তার এই অবিশ্বাস্য সাহসের জন্য। সকলে ঠিক করলো বাকি রাত একজন জেগে থাকবে, বাকিরা ঘুমাবে। এইভাবে পাহারা দেওয়া তুলনামূলকভাবে নিরাপদ, সুতরাং বিভাসী প্রথমে জেগে রইল। এইভাবে ক্রমে রাত পেরিয়ে সকাল হলো। সকালে উঠে তারা গুহা থেকে বেরিয়ে পড়ল। কিছুটা এগিয়ে গিয়ে তারা দেখতে পেল সামনে জনবসতি। বিভাস মনে মনে ভাবল, এত সহজে সকালে যে পথ খুঁজে পাওয়া গেল সেটা কাল কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই এবার কিছুটা সাহস পেল। এরপর বাকি পথ যেতে তাদের বিশেষ সমস্যা হয়নি। ক্রমেই তারা বাড়ি ফিরল। শুধু সঙ্গে রইল বিভাসের ব্যাগে সেই পুঁথিটা। দ্বিতীয় বর্ষের শুরুতে কলেজে ম্যাগাজিনের জন্য লেখা নির্বাচন করার নোটিশ এলো। বিভাস তাদের সুন্দরবন ভ্রমণের ঘটনাটি প্লট হিসাবে একটা অ্যাডভেঞ্চার গল্প লিখেছিল আর কিছু রহস্য যুক্ত করে। সে এই গল্পটি ম্যাগাজিনে পাবলিশ করার জন্য কমিটির কাছে জমা দিল। তার লেখাটি ম্যাগাজিনে পাবলিশ হলো একেবারে প্রথম পেজে। সুন্দরবন থেকে ফিরে এসে সার্থকের অবস্থা আগের চেয়ে একটু আলাদা, এই বলেই সবার মনে হতে লাগলো। যদিও সার্থককে এই বিষয়ে জিজ্ঞাসা করে কোনো লাভ হলো না। সে প্রায়ই চুপ থাকতে শুরু করেছিল। বন্ধুদের সাথে আড্ডায় আর সেরকম যোগদান করতো না। প্রায় নিজের বাড়িতে থাকত আর কী সব অদ্ভুত বিষয়ে লেখালেখি করত সেটা সেই জানত।
কলেজ, পড়াশোনা, আড্ডা, ঘুম এইভাবে চলতে লাগলো বিভাসের একঘেয়েমি জীবন। কলকাতার ব্যস্ত অলিগলিতে মাঝে মাঝে বিভাস ঘুরতে বেরিয়ে পড়ত। এক রবিবার সে আর তার বন্ধুরা ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরতে গেল। সেখানে গিয়ে নানান জিনিসের মাঝে বিভাসের চোখে পড়ল দেওয়ালের একটা আর্ট ওয়ার্ক। তার মনে হতে লাগলো এই ধরনের সিম্বল কোথাও সে আগে দেখেছে, যদিও সেই মুহূর্তে তার এই বিষয়টি মনে পড়ল না। বিভাস এই বিষয়টা মনে করার চেষ্টা করল। মিউজিয়ামের বাকি অংশ ঘুরতে ঘুরতে সে এই একই কথা ভেবে গেল। তারা যখন মিউজিয়াম থেকে বার হচ্ছিল, বিভাসের হঠাৎ মাথায় এলো এই ধরনের সিম্বল সে সেই সুন্দরবনের গুহায় পাওয়া পুঁথিটির প্রথম পাতায় দেখেছিল। ফিরে আসার পর থেকেই নানা কারণে এই পুঁথির কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বিভাসের। আর যেহেতু এই পুঁথির কথা একমাত্র সেই জানত, তাই ফিরে আসার পর থেকে অন্য কেউ এই বিষয়ে তাকে কখনো প্রশ্ন করেনি। এতক্ষণ এইসব নিয়েই ভাবছিল বিভাস। হঠাৎ দেবজিতের কথায় তার চিন্তা ভঙ্গ হলো। দেবজিৎ বলল, আচ্ছা, ওই সার্থকের কি হলো বলতো? হ্যাঁ, সন্ধেবেলায় আড্ডাতেও আসে না, ঘুরতেও যায় না সেরকম, নিজের ঘরে সারাদিন কি করে? হ্যাঁ, প্রিয়াংশু জবাব দিল, সুন্দরবন থেকে ফিরে আসার পর ও কেমন একটা যেন হয়ে গেছে। আগের মতো আর বেশি কথাও বলে না, কি যে করছে ওই জানে। একদিন ওর বাড়ি গেলে কেমন হয়? এই কথা শুনে দেবজিৎও একসাথে সহমত প্রকাশ করল এবং ঠিক হলো পরের দিন সন্ধ্যাবেলা তারা সার্থকদের বাড়ি যাবে। পরের দিন ছিল কলেজের অ্যাসাইনমেন্ট সাবমিট করার শেষ দিন। বিভাস নিজের হোস্টেলে ফিরে এসে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিল। ইতিমধ্যে তার মন মিউজিয়ামে দেখা সেই সিম্বলে আটকে ছিল। পুঁথিটির কথা সে এতদিন প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু আজ মনে পড়ল। নিজের ট্রাভেল ব্যাগটি খুলে একটু খোঁজাখুঁজি করতেই সেই পুঁথিটি খুঁজে পেল বিভাস। ঘরের অন্যান্য লাইট অফ করে শুধু টেবিল ল্যাম্পটি জ্বালিয়ে দিল। তারপর টেবিলের ওপর পুঁথিটা আড়াআড়ি খুলে মিউজিয়ামে দেখা সেই সিম্বলটির সাথে মেলাতে শুরু করলো। হ্যাঁ, এইটাই সেই সিম্বল, অবিকল একই। এই তো একটা বাচ্চা ছেলে একটা দুই মুখওয়ালা ড্রাগনের উপর বসে আছে। পুঁথিটি যে বেশ পুরনো সেটা বোঝা যায় পাতাগুলির কন্ডিশন দেখেই। মাঝের কয়েকটা পাতা নেই, আবার কয়েকটা থাকা সত্ত্বেও তাতে লেখা অস্পষ্ট। লেখাগুলি যে কালি কলমে লেখা সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। বিভাস গুগল ট্রান্সলেটর অন করে স্ক্যান করলো লেখাগুলো, তারপর পড়তে শুরু করলো। কিন্তু স্ক্যান করেও খুব একটা বিশেষ লাভ হলো না। পুঁথির মধ্যে যে সিম্বলটি আছে তাতে একটি দুই মুখওয়ালা ড্রাগনের ওপর একটি বাচ্চার ছবি রয়েছে। সেই ছবি রয়েছে সামনের পাতা জুড়ে। যেই পৃষ্ঠায় বিভা সেই লেখাগুলো পড়ছিল তার নিচের দিকটা হয়তো কোনো কারণে অস্পষ্ট হয়ে গিয়েছিল, তাই আর বিশেষ কিছু জানা গেল না সেই ছবি সম্বন্ধে। রাত অনেকটাই হয়ে গিয়েছিল। বিজ্ঞানের ছাত্র বিভাসের কাছে এইসব বুজরুকি ছাড়া আর কিছুই ছিল না, তাই সে পুঁথিটি বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। তবে পর পর ঘটনাগুলি বিভাসের কিছুটা অস্পষ্ট লাগছিল। সে ঘুমানোর আগে এই বিষয় ভাবতে লাগলো। ঠিক করলো কাল আবার সেই মিউজিয়ামে যাবে। পরের দিন কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে একটু তাড়াতাড়ি রওনা দিল ইন্ডিয়ান মিউজিয়ামের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বিভাস আবার সেই দেওয়ালের আর্ট ওয়ার্কটির কাছে গেল। পুঁথিটি যে সঙ্গে করে এনেছিল সামনে রেখে ছবিটা আরেকবার মিলিয়ে নিল। বিভাস আর কিছু তথ্যের সন্ধানে এসেছিল। এই আর্ট ওয়ার্কটি সম্পর্কে বিভাস আরও কিছু জানতে চাইল মিউজিয়ামের গাইডের কাছে। গাইড তাকে জানালো, এই আর্টওয়ার্কটি অনেক প্রাচীন,
1498 সালে ভারতবর্ষে পর্তুগিজরা আসে। 20 মে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার নেতৃত্বে পর্তুগিজ জাহাজবহর কালিকটের কাপ্পার এলাকাতে অবতরণ করে। 1505 সালে পর্তুগিজ ভারতের সরকার গঠিত হয়। শোনা যায় এই আর্টওয়ার্কটি কিছু পর্তুগিজ ব্যবসায়ীদের মাধ্যমে মিউজিয়ামে আসে। 1814 সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান মিউজিয়াম। আমি যতদিন ধরে মিউজিয়ামে আছি ততদিনই আর্টওয়ার্কটা এই দেওয়ালি আছে। শুনেছি এটা শুরুর থেকে এখানেই রয়েছে। ইতিমধ্যে চারিদিকে বিকেলের শেষ স্বর্ণালী আভা ছাপিয়ে সন্ধে নামতে শুরু করেছে। বিভাসের মনে পড়ল আজ সন্ধ্যায় সার্থকের বাড়ি যাওয়ার কথা। তাই সে আর দেরি না করে গাইডকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ল। ইতিমধ্যে বাকি দুজন বন্ধুও তার জন্য অপেক্ষা করছিল হোস্টেলের নিচে। বিভাসকে ফিরতে দেখে দেবজিৎ বলল, কিরে যাবি না নাকি? আমরা প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। হ্যাঁ চল, আমি যাচ্ছি। বলে বিভাস নিজের রুমে সেই পুঁতিটি রেখে এসে তাদের সাথে যোগ দিল। হোস্টেল থেকে সার্থকদের বাড়ি খুব একটা বেশি দূরে নয়। র্যাগিংয়ের ভয়ে সার্থক হোস্টেলের বদলে কলেজ থেকে কিছুটা দূরে রেন্টে থাকত। তার বাড়ি পৌঁছে দরজায় দাঁড়িয়ে কলিং বেল প্রেস করা হলো। দরজা না খোলায় বিভাস তাকে ডাক দিল, সার্থক, আছিস ঘরে? প্রথমে কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। তাই দেবজিৎ আবারও ডাকল। কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। সার্থকের বাড়িটা শহরের মধ্যে হলেও আশেপাশে খুব বেশি জনবসতি নেই। বেশিরভাগ মানুষ সেই বাড়িগুলোতে নিজের দোকানের আসবাবপত্র অথবা অন্যান্য সামগ্রী স্টোর করে রাখত। বাড়ি ভাড়া অত্যন্ত কম হওয়ার কারণে সার্থক এখানেই থাকত। আশেপাশে দু একজন যারা থাকত তাদের জিজ্ঞাসা করে জানা গেল প্রায় 2 দিন সার্থককে বাড়ি থেকে কেউ বের হতে দেখেনি। আশেপাশের এই মানুষগুলো ভেবেছিল হয়তো সার্থক বাড়িতে নেই। কিন্তু যদি তারা এটা না ভেবে সার্থকের জন্য একটু হলেও খোঁজ নিত তাহলে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটত না। তারা টেকনিক্যাল বিষয়ে অনেকটাই অ্যাডভান্স। সার্থকের ফোনের লোকেশন ট্র্যাক করতে খুব বেশি সময় লাগলো না তাদের। লোকেশন চেক করে তারা বুঝল তারা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ সার্থকের মোবাইলটা ঘরের মধ্যেই রয়েছে। বিভাস তাড়াতাড়ি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। ঘরটা বেশি বড় নয়, একটাই রুম আর একটা বাথরুম। ঘরের মধ্যে কিছু বই খাতা ছড়ানো অবস্থায় রয়েছে। আসবাব বলতে শুধু একটা স্টাডি টেবিল আর একটা ফোল্ডিং বিছানা। ঘরের মধ্যে সার্থক কোথাও নেই। প্রিয়াংশু বলল, সার্থক কি ফোন না নিয়েই 2 দিন ধরে কোথাও সন্ন্যাস নিল? ছোট্ট ঘর, তল্লাশি করতে বেশি সময় লাগলো না তাদের। সার্থক ঘরে নেই। এই আশঙ্কায় তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ বিভাসের নাকে একটা অস্বাভাবিক গন্ধ এলো। এই গন্ধ তার চেনা। হ্যাঁ, এটা তো সেই গুহার ভেতরের ব্যবসা গন্ধ। বিভাস হঠাৎ কিছু মনে হওয়ায় বাথরুমের দরজাটা খুলল। তারপর ভেতরে যা দৃশ্য দেখল সেটা তারা কখনোই কল্পনা করেনি। এই নারকীয় অন্য এক দুর্বল মানুষ হলে হয়তো সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলত। বিভাস হতভম্ব হয়ে গেল। তার উপস্থিত বুদ্ধি ও সাহস অনেক বেশি। সে তৎক্ষণাৎ দেবজিৎ আর প্রিয়াংশুকে বাথরুমের দরজার সামনে ডাকল। সামনে সার্থকের মৃত শরীর। না, শরীর বলা ভুল হবে, বলা যেতে পারে অর্ধ শরীর। কারণ মাথা থেকে পা অবধি জাপানিজ শয়ের মাধ্যমে কোনো অপ্রাকৃত নিয়মে আলাদা হয়ে গিয়েছে। অবশিষ্ট অঙ্গ বলতে শুধু অর্ধেক মাথা, অর্ধেক ধর, একটি পা। শরীর থেকে দুর্গন্ধ নির্গত হওয়া শুরু হয়েছে। তবে সব থেকে বড় আশ্চর্যের বিষয়, শরীরের বাকি অংশের কোনো খোঁজ পাওয়া গেল না। দৃশ্যটা এতটাই অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর ছিল যে পরবর্তী 5 মিনিট কেউ কোনো শব্দ উচ্চারণ করার ক্ষমতা
হারিয়ে ফেলেছিল। বিভাস নিস্তব্ধতা ভঙ্গ করে বলল, ভগবান, এরকম কিভাবে সম্ভব? এটা কোনো মানুষ কিভাবে করতে পারে? একটা 21 বছরের ছেলেকে এরকম ভাবে অর্ধেক কাটা অসম্ভব। দেবজিৎ কাঁপা কাঁপা সুরে বলল, পুলিশকে খবর দেওয়া উচিত। এই দাঁড়া, আমি ফোন করছি পুলিশকে। সেই রাতে কারোর ঘুম আসা তো দূরের কথা, চোখের পলক একবারের জন্যেও পড়ছিল কিনা সেটা নিয়ে সংশয়ের অবকাশ নেই। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলেও বিষয়টি ছিল সম্পূর্ণ অপ্রাকৃত। এইরকমভাবে হত্যা কিভাবে সম্ভব? আর করলেও তার বাকি অর্ধেক দেহটি কোথায় গেল? এরকম নানা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এইসব বিষয়ের মধ্যে বিভাস একমাত্র বুঝতে পারছিল এটা কোনো সাধারণ হত্যা নয়। পুলিশ নানা বিষয় তদন্ত করলেও এর সাথে যে সুন্দরবনের সেই সন্ধ্যার ঘটনাটির কোনো সংযোগ আছে সেটা বিভাস বুঝতে পারছিল। এই কয়েকটা দিন কলেজে যাওয়া হয়ে ওঠেনি তার। স্বাভাবিকভাবেই সে বন্ধুর এরকম অস্বাভাবিক মৃত্যুর কারণে শোকাহত। তার মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকল। সার্থকের পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেল মৃত্যুর ঠিক আগে সে অত্যন্ত ভয় পেয়েছিল, আর দেহ আবিষ্কারের প্রায় একদিন আগেই তার মৃত্যু হয় রাত 3টে নাগাদ। প্রায় 5 দিন পর বিভাস আবার কলেজ যায়। নিজে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও অন্যান্য বিষয়ে বিভাসের আগ্রহ কম ছিল না, তাই কলেজের প্রফেসরদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। প্রফেসর মিহির মোহ ব্যানার্জি ইতিহাস বিভাগের এক অন্যতম। প্রাচীন গ্রিসে ও রোমের ইতিহাস নিয়ে নানান তিনি চর্চা করেছিলেন। ল্যাটিন ভাষা তিনি কিছুটা হলেও পড়তে পারতেন। ছুটির পর বিভাস পুঁথিটা সঙ্গে নিয়ে তার কাছে উপস্থিত হয়। অনেক দিন পর বিভাসকে দেখে প্রফেসর মিহির মোহ বাবু অত্যন্ত খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, বিভাস, কেমন আছো? সার্থকের এইরকম মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। খুবই ভালো ছাত্র ছিল সে। বিভাস সম্মতি জানিয়ে বলে, স্যার, আজ আমার আপনার কাছে আসার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। বলে সম্পূর্ণ ঘটনাটা বিবৃত করে বিভাস। শুধু বলল না সেই পুঁথির আবিষ্কারের ব্যাপারটা। মিহিরমোহ বাবু ঘটনাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন। বিভাস পুঁথিটি তাকে দেখালো এবং তাতে যে লেখাগুলোর অর্থ গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করতে সক্ষম হয়নি সেগুলোর অর্থ প্রফেসরকে জিজ্ঞাসা করল, এটা বলে যে পুঁথিটা সে লাইব্রেরি থেকে পেয়েছে। প্রফেসর প্রায় 30 মিনিট ভালো করে লেখাগুলো পর্যবেক্ষণ করে মৃদু কণ্ঠে জানালেন, এগুলো তো অনেকটাই অস্পষ্ট, তবে যতটা বোঝা যাচ্ছে কোনো প্রাচীন রিচুয়ালের নিয়ম লেখা আছে এতে। এর কোনো অর্থ নেই বললেই চলে। যতটা পুঁথির অংশ অবশিষ্ট আছে তাতে কয়েকটা অর্থহীন লাইন বেশিরভাগ পাতা জুড়ে পরপর লেখা আছে। আর একটা অদ্ভুত ব্যাপার, লাইনগুলোর পাশে কোনো একটা বাদ্যযন্ত্রের সুরের নোট লেখা রয়েছে। এক্ষেত্রে বলে রাখা দরকার, প্রফেসর মিহির মোহবাবু প্যারানর্মাল রিসার্চ করেন, আর এই বিষয়গুলোর সাথে তিনি আগেও পরিচিত। ফলে তার বুঝতে অসুবিধে হলো না এই লেখাগুলোর সম্পর্কে। বিভাস ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু কি প্রত্যুত্তর দেবে সেটা ঠিক করে উঠতে পারল না। মিহিরমোহ বাবু বিভাসের অবস্থা বুঝতে পেরে তিনি বললেন, এই লেখা অনেক প্রাচীন বলেই মনে হচ্ছে। এখানে যে ছবির বিষয়টি উল্লেখ করা আছে সেটি এমন কিছু অত্যন্ত ক্ষমতাবান। কিন্তু এটা নিয়ে তোমার এত কৌতূহল হওয়ার কারণ কি বিভাস? বিভাস প্রত্যুত্তরে জানায়, আসলে পুরনো জিনিসের ওপর আগ্রহ আমার একটু বেশি, তা এটা আপনাকে দেখিয়ে লাতিন ভাষার অর্থগুলো জেনে নিলাম।
এখন দেখছি এটা আমার কোনো কাজেই লাগবে না, কাল আবার এটা লাইব্রেরিতে রেখে আসবো। বিভাসের উত্তর মিহিরমোহ বাবুকে একটু আশ্চর্য করলেও তাকে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে বলে আর বিশেষ প্রশ্ন তিনি করলেন না। বিভাস শেষ অনুরোধ জানিয়ে বলল, আপনি এই লাতিন হরফগুলোর বাংলা উচ্চারণ একবার বলে দিন, আমি নোট করে নিচ্ছি, যদি কোনো কারণে কাজে লাগে। এরকম আবদার প্রফেসরের আরও অস্বাভাবিক লাগল, কিন্তু যেহেতু বিভাসকে তিনি ভরসা করতেন তাই তিনি যত দ্রুত সম্ভব ওই লাইনগুলোর বাংলা উচ্চারণ বিভাসকে বলে মিটিংয়ের জন্য প্রস্থান করলেন। বিভাসের কলেজ থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। ইতিমধ্যে দেবজিৎ ফোন করে জানালো সার্থকের বাড়িতে লোক এসে উপস্থিত। বন্ধু হিসাবে তার যাওয়া কর্তব্য, তাই বিভাস সার্থকের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। যাওয়ার পথে প্রফেসরের বলা নানান কথা তার মাথায় একসাথে অনেক চিন্তার স্রোত নামিয়ে দিয়েছিল। সার্থকের বাড়িতে পৌঁছে বিভাস দেখল সার্থকের মা আর বাবা সেখানে উপস্থিত। দেবজিৎ আর প্রিয়াংশুও সেখানেই ছিল। মানুষের চক্ষু থেকে অত্যন্ত বেশি পরিমাণে জল ক্ষরণ হলে একটা সময় পর আর জল অবশিষ্ট থাকে না। সার্থকের মায়ের অবস্থা ছিল সেই রকমই। সার্থকের মাকে দেখে বিভাসের নিজের মায়ের কথা মনে পড়ে গেল। ফোনে রেগুলার কথা হয়, তাতেই কত প্রশ্ন, কত চিন্তা। আর এক্ষেত্রে একটা মা নিজের অল্প বয়সী ছেলেকে হারিয়ে যে কতটা দুঃখ পেয়েছে সেটা আর বিভাসের বুঝতে বাকি রইল না। বিভাসকে দেখে সার্থকের মা পুনরায় ঝরঝর করে কেঁদে ফেলেন। বিভাস তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সে নিজেও জানে এই অবস্থায় কোনো সান্ত্বনাই যে খুব একটা কার্যকর হবে না। মায়ের মন ভোলানো যে বড়ই কঠিন। বাড়ি ফিরে বিভাস নিজের স্টাডি টেবিলে বসে পুঁথিটা পুনরায় খুলে ফেলে। পাশে স্যারের লেখা বাংলা উচ্চারণগুলো। লেখাগুলো পড়তে পড়তে হঠাৎই বিদ্যুৎ খেলে যায় বিভাসের মাথায়। প্রতিটি লাইনের পাশে একটা নির্দিষ্ট মিউজিক্যাল নোট আছে। ঠিক কোন বাদ্যযন্ত্রের জন্য এই নোট সেটা বিভাস বুঝতে না পারলেও এই রকম কিছুটা নোট সে জয়েন্ট পরীক্ষার পর কলেজে আসার আগে বেহালা শেখার সময় শিখেছিল। বিভাস বুঝতে পারল হয়তো বেহালা জাতীয় কোনো বাদ্যযন্ত্রের জন্যই এই স্বরলিপি। আলমারি থেকে বিভাস নিজের বেহালাটি বার করে আনলো। বেশ কয়েক মাস হয়ে গেল প্র্যাকটিস করা হয়নি, তাই একটু ধুলোর প্রলেপ পড়ে গেছে। সেটা পরিষ্কার করে আবার স্টাডি টেবিলে ফিরে আসে বিভাস। সুরের নোটস অনুযায়ী পরপর বিভাস বাজাতে শুরু করল। প্রায় ৮-৯ বার চেষ্টা করে একেবারে পুরোটা বাজাতে পারল। সুরটা একেবারে অন্য রকম, কিন্তু অত্যন্ত মধুর। সুরটার মধ্যে একটা ঘোর আছে। বিভাস প্রথমটা নিজেই বাজাতে বাজাতে সম্মোহিতের মতো হয়ে গিয়েছিল। ফোনের রিংটোনটা বেজে ওঠার কারণে তার ঘোর কাটল। বিভাস দেখল আননোন নাম্বার থেকে ফোন আসছে। কোম্পানির কল ভেবে ফোনটা ধরল না, কিন্তু আবার ফোনটা বেজে উঠল। এত রাতে কে ফোন করছে এই ভেবে বিভাস কিছুটা বিরক্ত হয়ে ফোনের রিসিভারটা সোয়াইপ করল। ফোনের ওই পার থেকে হাড় হিম করা এক ভীত কণ্ঠস্বর, বাঁচা বিভাস, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি বিভাস, সে আমাকে মেরে ফেলবে বিভাস, বাঁচা, হেল্প হেল্প। বিভাসের শির দ্বারা বেশ শীতল স্রোত প্রবাহিত হয়ে গেল, কারণ এই কণ্ঠস্বরটি তার খুব চেনা। এটা আর কেউ নয়, তার নিজের বাবা। হ্যাঁ, বিভাসের ছোটবেলায় যিনি এই মায়া জগৎ ত্যাগ করে চলে গিয়েছিলেন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে।
বিভাস প্রায় হতবম্ব অবস্থায় নিজেকে সামলে ফোনে হ্যালো বলতে যাওয়ার সময় কলটা কেটে গেল। বিভাস বুঝে উঠতে পারল না ব্যাপারটা। বিজ্ঞানের কোনো লজিক এতে খাটে না। অবিকল বাবার স্বর। কেউ এআই ব্যবহার করে মজা করছে কিনা সেটা ভাবতে গিয়েও বিভাস বুঝতে পারল এমনটা করার জন্য তার বাবার ভয়েস স্যাম্পল রেকর্ডিং লাগবে। আর তার বাবার মৃত্যুর ঠিক আগের কোনো রেকর্ডিং ছিল না। নিজের সমস্ত বৈজ্ঞানিক বুদ্ধি লাগিয়েও বিভাস এর কারণ খুঁজে পেল না। এতদিন পর নিজের মৃত পিতার কণ্ঠ শুনে বিভাসের মনের অবস্থা কেমন হয়েছিল তা হয়তো সেই ছাড়া কারোর পক্ষে উপলব্ধি করা সম্ভব হবে না। এই ঘটনার পর বিভাস নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন কলেজে গিয়ে জানতে পারল প্রফেসর মিহিরমোহ ব্যানার্জি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। একটু খোঁজ নিয়ে জানা গেল তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। শরীরে উচ্চ তাপমাত্রার জ্বর। বিভাস আবার আশ্চর্য হয়ে গেল এটা শুনে যে আগের তিনি একেবারে সুস্থ একটা মানুষ হঠাৎ এইভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ল কিভাবে। কলেজের শেষে দেবজিৎ আর প্রিয়াংশুর সাথে কিছুক্ষণ আড্ডা চলছিল। বিভাস আগের রাতের অপ্রাকৃত ঘটনাটি বর্ণনা করল তার বন্ধুদের কাছে। শুধু বলল না সেই পুঁথি আর বেহালার কথা। তার বন্ধুরা কথাটা শুনে প্রথমে রসিকতা করলেও পরে বিভাসের গলার স্বর শুনে একটু হলেও বিশ্বাস করল। কারণ বিভাসের মতো ছেলের পক্ষে এরকম তামাশা করা একেবারেই কাম্য নয়। প্রিয়াংশু বলল, তুই শিওর ওটা তোর বাবাই ছিল? না মানে হতে তো পারে কেউ ইচ্ছা করে তোর সাথে প্র্যাঙ্ক করছে। দেবজিৎ এই একই কথা জিজ্ঞাসা করলে বিভাস প্রত্যুত্তরে জবাব দিল, না না না, এটা অসম্ভব। আমার স্পষ্ট মনে আছে বাবা যখন ম্যালেরিয়ায় আক্রান্ত থাকতো শরীরের উচ্চ তাপমাত্রায় বাবার গলার স্বর একেবারে আগের রাতে শোনা স্বরটার মতো হতো। এটা অবিকল বাবার গলা। এ কথা শুনে দেবজিৎ ও প্রিয়াংশু উভয় অবাক হয়ে গেল। দেবজিৎ বলে উঠল, আচ্ছা তার আগে তুই কি করছিলি যার কারণে এইরকম ঘটনা ঘটলো বলে মনে হয় তোর? হ্যাঁ, এই প্রশ্নটা বিভাস আগে ভেবে দেখেনি। উত্তর দিতে না পারলেও বিভাস মনে মনে ভাবল, সেই সুরটা কি এর পেছনে কোনো কারণ হতে পারে? বাড়ি ফিরে বিভাস নিজের কাজ মিটিয়ে আবার বেহালা আর সুরের নোটটি নিয়ে স্টাডি টেবিলে বসল। নোট অনুযায়ী বেহালাটি বাজাতে শুরু করল। আবার সেই একই সুর, একই সম্মোহিত ঘোর। এই তো আবার ফোনটা বেজে উঠল। আবার একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। বিভাস কলটা রিসিভ করল, কিন্তু ওই পাশ থেকে কয়েক মিনিটের জন্য কোনো শব্দ এলো না। কলটাও কাটল না। কিছুক্ষণ পর একটা ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটার ঘর ঘর শব্দ শোনা যেতে লাগলো। হঠাৎ একটা পরিচিত চিৎকার, বিভাস, বিভাস বাঁচা আমায়, বাঁচা আমাকে, সে আমাকে। কথা শেষ হওয়ার আগেই বিভাস ফোনটা কেটে দিল, কারণ বিভাস জানত এই গলার স্বর কার। এরপর কি মর্মান্তিক দৃশ্য তাকে নিজের কল্পনায় স্মরণ করতেই বিভাসের শরীর কাঠ হয়ে গেল। কিছুক্ষণ পর বিভাসের কাছে ব্যাপারটা কিছুটা পরিষ্কার হলো, কিংবা হয়তো অন্য কিছুর ইশারা ছিল এই সুরের মধ্যে। যখন এই বেহালার সুরের নোটটা বিভাস প্লে করছে, তখনই মৃত ব্যক্তিদের শেষ মুহূর্তের অন্তরের চিৎকার ফোন কলের মাধ্যমে বিভাস শুনতে পাচ্ছে। কিন্তু মৃত্যুর কারণটা পরিষ্কার হচ্ছে না সার্থকের ক্ষেত্রে। এরপর বিভাস এই পুঁথিতে লেখা লাইনগুলোর বাংলা উচ্চারণ নিজের কণ্ঠে বলতে বলতে বেহালাতে সুরটা প্লে করতে শুরু করলো। হে জেহনা,
সার্জিটেড হাঙ্ক মুন্ডু মাইরেটাম রিভার টেরিস হেনাস লুপাম রেক্সিন ফেরিস ওস্টেন্টুয়ার্স ফেসিস ট্রাকনসিস তুই সার্জিট। সুরটা শেষ করার পর বিভাস কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু এইবার ফোনের রিংটনটা বাজল না। বিভাস ভাবল হয়তো কোনো ভুল হয়েছে, তাই পুনরায় বেহালার সুরটি সাথে লাইনগুলো পড়তে শুরু করল। কিন্তু এইবারেও কোনো আশ্চর্য ফলাফল দেখা গেল না। পরের দিন সকালে বিভাস কলেজে গিয়ে পুনরায় একটি অপ্রত্যাশিত সংবাদ পেল। গতকাল মধ্যরাত্রে প্রফেসর মিহির মোহ ব্যানার্জির ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। তার বয়স খুব বেশি ছিল না। নিউমোনিয়াতে আক্রান্ত হলেও তার শারীরিক গঠন ছিল অত্যন্ত মজবুত। এই রকম একটা মানুষ যে এভাবে হঠাৎ মারা যেতে পারে, এটা কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, মিহির মোহ ব্যানার্জির মৃত্যু স্বাভাবিক নয়। মৃত্যুর আগে মিহির মোহবাবু অত্যন্ত জোরে চিৎকার করেছিলেন, ভাল্ক, ভাল্ক! তারপর হঠাৎই হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি একরকম অদ্ভুত চিৎকার কেন করেছিলেন সেটা কেউ বুঝতে পারল না। বিভাসের হঠাৎ মনে হলো এই নামটা সে কাল পুঁথিতে দেখেছে। পুঁথিটি সম্পর্কে প্রফেসর মিহির মোহ ব্যানার্জির কাছে আরও কিছু তথ্য জানার জন্য সে এটি নিজের সাথেই কলেজে এনেছিল। বাথরুমে গিয়ে সবার অলক্ষ্যে পুঁথিটি ব্যাগ থেকে বের করল বিভাস, সাথে মিহির মোহ ব্যানার্জির অনুবাদ করে দেওয়া কাগজটি। তারপর লাইনগুলো ভালো করে পড়তে শুরু করলো। হঠাৎ তার চোখ আটকে যায় একটি জায়গায়। ভাল্ক, হ্যাঁ এই তো, এই নামটি মিহির মোহ ব্যানার্জির মুখ থেকে চিৎকার হিসাবে প্রতিফলিত হয়েছিল। বিভাস বুঝতে পারে এই পুঁথি, এই সুর, ফোন কল আর এই ভাল্ক কোনোভাবে একে অপরের সাথে যুক্ত। একটি আশঙ্কা করে বিভাসের হাড় হিম হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিমেল স্রোত। তাহলে কি সার্থক কোনোভাবে এই পুঁথিটা দেখেছিল সুন্দরবনে? একে একে বিভাসের কাছে সম্পূর্ণ ব্যাপারগুলো স্পষ্ট হতে শুরু করল। বিভাস আশঙ্কা করল সে হয়তো কোনো একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। বাথরুম থেকে বেরিয়ে সে লাইব্রেরির দিকে এগিয়ে গেল। ডেমোনোলজির ওপরে লেখা বেশ কয়েকটি বই খুঁজতে খুঁজতে বিভাস একটি বইয়ের ভাল্কের ছবি দেখে আটকে গেল। বিভাস ভাল্ক সম্পর্কিত লেখাটি পড়তে শুরু করল। ভাল্ক দুই মাথাওয়ালা ড্রাগনের ওপরে আরোহিত ফেরেস্তা সদৃশ পাখাওয়ালা বালক হিসেবে বর্ণনা করা হয়। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের শেষের দিকে আজকের ইবেরীয় উপদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চল গ্রিক ও ফিনিশীয় নাবিকদের সংস্পর্শে আসে। এই সময় থেকেই উপদ্বীপের এই অঞ্চলের উপকূল বরাবর বেশ কিছু অস্থায়ী বা কিছু সময়ের জন্য স্থায়ী বাণিজ্য কেন্দ্র গড়ে উঠতে শুরু করে। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর প্রথম দিক নাগাদ উপদ্বীপ প্রথম রাজনৈতিক রাজা হিসেবে অভিহিত করা হয় তারতেতোসকে। রাজত্বকালে নানা পৈশাচিক শক্তির উপর আকৃষ্ট হন রাজা তারতেতোস। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর নানান তন্ত্র সাধনার পথ অবলম্বন করে নিজেকে অমর এবং চিরযৌবন করে তোলা ছিল তার প্রধান উদ্দেশ্য। সাধনার মাধ্যমে শয়তানকে খুশি করতে সক্ষম হন তিনি। শয়তান খুশি হয়ে তারতেতোসকে ডিমন কিং অ্যাজমোডাসে স্নান জল প্রদান করেন এবং এটি প্রতি 11 বছর অন্তর নিজের নাভিতে লাগানোর পরামর্শ দেন। এইভাবে তারতেতোস চিরকুমার থাকতে পারবেন এবং আরও অনেক শক্তির অধিকারী হয়ে উঠবেন, এমনটা জানায় শয়তান। রাজা তারতেতোস এক রাতে অতিসুরা পান করে সম্পূর্ণ স্নানজল নিজের নাভিতে ঢেলে ফেলেন, ফলে তিনি একজন শিশুতে পরিণত হন এবং কিছু অসীম শক্তির অধিকারী হন। নিজের রাজ্যের প্রজাদের ওপর নানা ভয়ঙ্কর কাজ করতে থাকেন। এই রূপে
কয়েক বছর চলতে থাকে তার নানা হত্যাকাণ্ড। এইসব কাজের পেছনে কার হাত এটা জানা গেলে প্রায় 100 জন চার্চের ফাদার একসাথে এক্সরসিজম করে তাকে একটি পুঁথিতে বন্দি করে একটি পুঁথির মধ্যে আবদ্ধ করেন একটি নির্দিষ্ট মন্ত্র ও স্বরলিপির মাধ্যমে। তার তেতস পরিণত হয় ভালকে। পড়া শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাশে রাখা জলের বোতলটা এক নিঃশ্বাসে শেষ করে দিল বিভাস। বিকেল পেরিয়ে সন্ধে নেমেছে। লাইব্রেরি প্রায় ফাঁকা হয়ে এসেছে। ব্যাগটা কাঁধে চাপিয়ে বিভাস লাইব্রেরি থেকে বেরিয়ে গেল মিহির মোহ ব্যানার্জির কেবিনের পাশ দিয়ে। পেরিয়ে যাওয়ার সময় বিভাস একবার কেবিনে ঢুকল। এখনও সমস্ত জিনিস নিজের জায়গায় যেরকম ছিল সেরকম অবস্থাতেই রয়েছে। হঠাৎ বিভাসের মনে হলো এই তো প্রফেসর মিহির মোহ ব্যানার্জি নিজের কেবিনের চেয়ারে বসে আছেন। এই তো ডায়েরিতে কি একটা লিখছেন। বিভাসকে দেখেই তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো বিভাস? আমি এই তোমার লেখা ডায়েরিটা আগের দিন পড়তে পড়তে একটা জিনিস লক্ষ্য করেছিলাম। দেবতা ভাল্কের কথা। তিনি এই জগতে অবতরণ করেছেন। তুমি আমাকে তোমার পুঁথিটি আরেকবার দাও বিভাস। আমার কাছে আসো বিভাস। প্রফেসর মিহির মোহ ব্যানার্জির কথায় বিভাস তার দিকে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছিল। হঠাৎ বিভাস একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। প্রফেসর মিহির মোহ ব্যানার্জির টেবিলের নিচের অংশে পাগুলো অদৃশ্য। শুধুমাত্র কোমরের ওপরের অংশটুকু চেয়ারের ওপর। এই দৃশ্য দেখে বিভাস সেখান থেকে ছুটে পালাতে চাইল। হঠাৎ দরজাটি বন্ধ হয়ে গেল। বিভাস বুঝতে পারল এটা মিহির মোহ ব্যানার্জি হতেই পারে না। ইতিমধ্যে বিভাস লক্ষ্য করল ঘরে কেউ নেই, চেয়ার ফাঁকা। ঘরের আলোটি হঠাৎ নিভে গেল। বিভাস নিজের ফোনের টর্চ লাইটটা অন করে দরজা খোলার উদ্দেশ্যে এগিয়ে গেল। হঠাৎ পেছনে দেখতে পেল দেওয়ালের ওপর মিহির মোহ ব্যানার্জির একটি ছবি। কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকতেই বিভাস দেখতে পেল এক অদ্ভুত ব্যাপার। প্রফেসর মিহির মোহ ব্যানার্জির ছবিটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে একটা ছোট্ট ছেলের ছবিতে। নিমেষের মধ্যে বিভাস বুঝতে পারল এটা সেই পুঁথিতে দেখা ছবিটা ভাল্ক। হঠাৎ ছবিটা পাল্টে যেতে লাগলো এক ভয়ঙ্কর শিশুর অবয়বে। চোখের কোটরগুলো থেকে লাল আগুন বের হতে শুরু করলো। হঠাৎ বিভাস উপলব্ধি করল ছবিটা ধীরে ধীরে সামনের দিকে আসছে। তীব্র জোরে চিৎকার করে উঠল বিভাস। ভয়ে হামাগুড়ি দিয়ে ঘরের কোণে চলে গেল। ছবিটা তার প্রায় মুখের সামনে। হঠাৎ এক জোরালো ধাক্কায় দরজাটা খুলে গেল প্রফেসরের কেবিনে, আর বিভাসের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। চোখ খুলতে বিভাস প্রথম দেখতে পেল প্রিয়াংশু আর দেবজিতের মুখ। নিজেকে ইউনিভার্সিটি হাসপাতালে বেডে দেখতে পেল বিভাস। প্রিয়াংশু তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, হঠাৎ কি হয়েছিল রে? আমরা বিকেল থেকে খুঁজে খুঁজে হয়রান। শেষে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করে জানতে পারলাম তুই নাকি বেরিয়ে পড়েছিস কিছুক্ষণ আগেই। ফেরার পথে যাওয়ার সময় তোর আওয়াজ বন্ধ প্রফেসরের রুম থেকে পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললাম, আর তারপর তোকে অচৈতন্য অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে এলাম। বিভাস প্রথমটা কিছু বলতে পারে না। এত কিছু ঘটনা একসাথে সামলাতে তার একটু সময় লাগে। কিছুক্ষণ পর দেবজিৎ আবার তাকে জিজ্ঞাসা করায় সে উত্তর দিল, সেরকম কিছু না, প্রফেসরের রুমটা খালি দেখে একবার ভেতরে দেখতে গিয়েছিলাম। হঠাৎ ভুলবশত দরজাটা লক হয়ে যায়। জানলাগুলো বন্ধ ছিল, তাই অক্সিজেনের অভাবে জ্ঞান হারাই। প্রিয়াংশু ও দেবজিৎ একে অপরের মুখ চাচাই করল। যতই হোক, এই যুক্তি যে বিভাসের এরকম অচৈতন্য হয়ে পড়ার পেছনের কারণ সেটা তারা শিওর হতে পারছিল না। কিন্তু সেই মুহূর্তে আর কোনো প্রশ্ন করে না তারা। সেই রাতেই বিভাসকে ছেড়ে দেওয়া হয়। তার মাথাটা তখনও ঝিমঝিম করছিল। নিজের ব্যাগটা খুলে সে পুঁথিটি খোঁজ করে।
হাতে পুঁথিটির ছোঁয়া পাওয়ায় সে কিছুটা আশ্বস্ত হয়। নিজের স্টাডি টেবিলের কাছে বিভাস বসে পড়ে। এই অপদেবতা যে হ্যালুসিনেশনের ওপর তার যথেষ্ট দক্ষতা রয়েছে, এই পুঁথিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল সেই অপদেবতা। এটা অনেকটাই স্পষ্ট বিভাসের কাছে। কিন্তু কেন কেন এই পুঁথিতে কি আছে যেটা বিভাসের কাছে থাকলে ক্ষতি হবে? ঘটনাগুলো পর পর ভাবতে ভাবতে বিভাস একটা প্যাটার্ন খুঁজে পায়। সুন্দরবন থেকে আসার পর এই পুঁথিটি মিহিরমোহ ব্যানার্জি পড়েছিলেন। তারপর তার অস্বাভাবিক মৃত্যু হয়। তাহলে কি সার্থকের মৃত্যুও কোনোভাবে এই পুঁথির সাথে যুক্ত? পরের দিন সকালে বিভাস সার্থকের বাড়িতে যায়। সার্থকের কেসটার কোনো সমাধান এখনো হয়নি, আর সাধারণ পুলিশ যে এই কেসের জন্য সমাধান করতে পারবে না সেটাও বিভাস বুঝতে পেরেছিল। সার্থকের বাড়ির সমস্ত জিনিস পুলিশ হেফাজতে রেখেছে। বিভাস ভালো করে রুমটা দেখতেই হঠাৎ তার চোখ পড়ল বাথরুমের দরজায়। সেটা খুলে ফেলে বিভাস ভেতরে প্রবেশ করল। বাথরুমটা ক্রমাগত ব্যবহার না করার ফলে দেওয়ালগুলো প্রায় শুকনো। রক্তের কিছু দাগ এখনো স্পষ্ট রয়েছে এখানে। ভালো করে লক্ষ্য করতে হঠাৎ একটা জায়গায় একটা ক্রস চিহ্ন দেখতে পায় বিভাস। হাত দিয়ে টোকা মেরে বুঝতে পারে দেওয়ালের এই অংশটি ভেতর দিক থেকে ফাঁপা। পকেট থেকে হ্যান্ড নাইফটি বের করে দেওয়ালের এই নির্দিষ্ট অংশে আঘাত করে বিভাস। তৎক্ষণাৎ সেই অংশের প্লাইটি উঠে যায়। ভেতরে একটা ছোট্ট বক্স, তার ভেতরে একটা ডায়েরি। এই ডায়েরি সার্থক সর্বদা নিজের কাছে রাখত। বিভাসের মনে হলো কোনো কারণে সার্থক লোকচক্ষুর আড়ালে রাখতেই এই জায়গাটাই বেঁচেছে। সেটা বার করতেই পুনরায় এক অকল্পনীয় দৃশ্য দেখে বিভাস। বাথরুমের দরজাটি হঠাৎ বাইরের দিক থেকে লক হয়ে যায়। জানলা দিয়ে যে দিনের আলো আসছিল সেটা অন্ধকারে পরিণত হয়। তারপরই হঠাৎ বিভাস দেখতে পায় সার্থককে। সে বাথরুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে রাতের স্নানের উদ্দেশ্যে। স্নানের জন্য শাওয়ারটি অন করে, কিন্তু এ কি ভয়ঙ্কর দৃশ্য! শাওয়ার থেকে এক তরল পদার্থ বৃষ্টির জলের মতো সার্থকের শরীরে পড়ে, কিন্তু সেটা জল নয়, সেটা রক্ত। তৎক্ষণাৎ সার্থক চিৎকার করে ওঠে। কেউ তার আওয়াজ শুনতে পায় না। দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করতে দরজাটি পুনরায় লক হয়ে যায়। সার্থক অনেক চেষ্টা করে সেটিকে খোলার, চিৎকার করে ডাকতে শুরু করে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। হঠাৎ শোনা যায় সেই বেহালার সুর। তারপর যে বীভৎস কাণ্ড বিভাস দেখে সেটা শব্দে ব্যক্ত করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তবে এর পরিণতি সার্থকের এক ভয়ঙ্কর মৃত্যু, সেটা বিভাস বুঝতে পারে। বিভাসের চোখ যখন খুলল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। কতক্ষণ সেই বাথরুমের এক কোণে পড়েছিল সেটা তার মনে নেই। সার্থকের মৃত্যু রহস্য এখন তার কাছে স্পষ্ট। তার ডায়েরিটা নিয়ে বিভাস ঘরেই পড়তে শুরু করে। ডায়েরির বেশিরভাগ অংশে কিছু কাজের তথ্য আর কিছু দিনের কাহিনী ছিল। শেষের একটি পাতায় বিভাসের চোখ আটকে যায়। সেখানে সার্থক লিখেছিল, সুন্দরবন থেকে ফিরে আসার পর আমার শরীরের নানা রকম পরিবর্তন ঘটেছে। বন্ধুদের সাথে আর আড্ডা দিতে ইচ্ছে হয় না। শরীরটা বড়ই অসাড় লাগে। এইসবের কারণ হয়তো সুন্দরবনের পাওয়া সেই ডায়েরি। ল্যাটিন ভাষায় কিছুটা জ্ঞান ছিল, সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই দিন বন্ধুদের সঙ্গে জঙ্গলের দিকে যাওয়ার সময় একটি গুহা চোখে পড়ে। সেখানে গিয়ে দেওয়ালের নানান চিত্রর পাশাপাশি একটা পুঁথিও চোখে পড়ে।
কৌতূহলবশত সেটা খুলে জানা শব্দগুলো উচ্চারণ করতে শুরু করলাম। হঠাৎ মনে হলো বাইরে ভীষণ ঝড় উঠল। নিমেষের মধ্যেই সমস্ত পরিবেশ পরিবর্তিত হয়ে গেল। তারপর এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। 2 মাথাওয়ালা ড্রাগনের ওপরে আরোহিত এক ফেরেশতা সদৃশ পাখাওয়ালা বালক। এইরকম অদ্ভুত দৃশ্য দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই এটা কোনো নরকের শয়তান। তৎক্ষণাৎ বুঝতে পারলাম ভুলবশত এই প্রাণীটাকে জাগিয়ে তুলেছি কোনো নিষিদ্ধ মন্ত্র বলে। পুঁথিটি ভালো করে দেখতেই চোখে পড়ল এই প্রাণীটিকে বন্দি করতে হলে যে জাগিয়ে তুলেছে তাকে নিজের প্রাণের বলি দিতে হবে। অত্যন্ত মর্মান্তিক কোনো উপায়। তখন এটাতে বিশ্বাস না করলেও সেই দিন থেকে আজ অবধি আমার সঙ্গে যা ঘটে চলেছে, সে যে আমার মাধ্যমে পৃথিবীতে এসে আমার পরিবারের সদস্যদের একে একে হত্যা করে চলেছে, সেটা আমি এতদিনে বুঝে গিয়েছি। তাই এই প্রাণীটির থেকে মুক্তি পেতে আমাকে নিজের প্রাণের বলি দিতে হবে আজ। পাশে রাখা আছে জাপানিজ সটি। হয়তো এটাই আমাকে সাহায্য করবে আমার পরিবারকে রক্ষা করতে এবং আমার প্রাণ বার করতে। বিদায় পৃথিবী। পড়া শেষ করে বিভাসের মাথা ঘোর ঘোর করতে থাকে। তার মানে বিভাস পুনরায় এই মন্ত্র উচ্চারণ করে এই প্রাণীটিকে জাগিয়ে তুলেছে। প্রফেসর এই মন্ত্র উচ্চারণ করার কারণেই হয়তো একই ঘটনা ঘটেছিল। কিন্তু একটা প্রশ্নের উত্তর তার মাথায় কিছুতেই আসছে না। যদি পুঁথির মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভাল্ক পৃথিবীতে এসে হত্যালীলা চালায়, তাহলে তার সাথে সেরম কিছু ঘটছিল না কেন? কিছুক্ষণ ভাবতেই বিভাস বুঝতে পারে হয়তো সেই বেহালার সুর। হ্যাঁ, ওটাই হয়তো তার ক্ষেত্রে কোনোভাবে বিপরীত কাজ করেছে। কেবল বেহালার সুরটি বাজালে মৃত ব্যক্তিরা বিভাসের সাথে যোগাযোগ করতে পারছিল, কিন্তু যেই মন্ত্র উচ্চারণের সাথে সুরটি বাজিয়েছিল বিভাস, কোনো ফোন কল আসেনি। হঠাৎ বিভাস ভয়ে উঠে পড়ে। তার পা থেকে মাটি খসে যেতে শুরু করে। বুঝতে পারে সে হয়তো কোনোভাবে এই প্রাণীটিকে সম্পূর্ণরূপে শক্তিশালী করে তুলেছে বেহালার সুর আর মন্ত্র একই সঙ্গে বাজিয়ে। তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে পুঁথিটার পাতাগুলো উল্টাতে থাকে বিভাস। সে বুঝতে পেরেছিল কলেজের প্রফেসরের রুমে ভাল্ক তার কাছ থেকে পুঁথিটা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু কেন? পুঁথির একেবারে শেষ পাতায় বিভাস লক্ষ্য করে একটি ছোট্ট জায়গায় বিপরীত শব্দটি লেখা রয়েছে। ল্যাটিন ভাষায় এই শব্দ লেখা থাকলেও নিজের এতদিনের ল্যাটিন ভাষা নিয়ে ভালো রকম চর্চা করেছে সে, তাই এই ছোট্ট শব্দটি বুঝতে তার বেশি সময় লাগে না। বিপরীত এই শব্দটি দেখে বিভাস ভাবে হয়তো এই বেহালার স্বরলিপিগুলি বিপরীতভাবে বাজিয়ে তুললে এই প্রাণীটি পুনরায় নিজের শক্তি হারিয়ে ফেলবে। এই সমস্ত বিষয়গুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে অনুমান করা ছাড়া তার হাতে আর কোনো সুযোগ ছিল না। নিজের বেহালাটি আলমারি থেকে বের করে সুরটি পুনরায় বাজায়, কিন্তু এইবার বিপরীত স্বরলিপি অনুযায়ী। বাজানোর সময় বিভাসের মনে হতে থাকে তার বাড়ির চারিদিকে আগুন জ্বলছে, আগুনে পুড়ে যাচ্ছে তার বাড়িটা। তীব্র আগুনের দাবদাহের মধ্যে বিভাস দেখতে পায় সেই ভাল্কের 2 মাথাওয়ালা ড্রাগনের ওপর আরোহিত ফেরেশতা সদৃশ্য এক বালক। চোখ দিয়ে আগুন বহির হচ্ছিল। সার্থক নিজের ডায়েরিতে এই অপদেবতাকে প্রাণীর সাথে তুলনা করেছিল, কিন্তু সত্যি কি এটার প্রাণ আছে? সুরটি বাজাতে বাজাতে বিভাস হঠাৎ নিজের মাকে দেখতে পেল। তিনি বিভাসকে ডাকছেন, বিভাস, হায় বাবা, সোনা, আমার কাছে আয়। আসবি না আমার কাছে বিভাস? আয়। মা, মা তুমি এসেছো? মা, সার্থক, সার্থক, কি কি করছিস এখানে? মায়ের কাছ থেকে সরে যা বলছি, সরে যা, আমার কাছ থেকে সরে যা। মা, মা তুমি নিজের কি হাল করলে মা? মা তুমি তুমি ধীরে ধীরে কিসে পরিণত হয়ে যাচ্ছ মা? কি
কে তুই? হ্যাঁ, কে তুই? তুই কি সার্থকে কেন মেরে ফেলিস? সার্থকে কেন মেরে? বিভাস বুঝতে পারছিল এই সবই হচ্ছে তাকে বাধা দেওয়ার জন্য। তবুও মায়ের ডাকে সাড়া না দিতে পারে এমন শিশু খুবই কম। বিভাস উঠে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পেল হঠাৎ সার্থক সেই প্রাণীটির উপর ঝাঁপিয়ে পড়ল। তার মা আর নেই, ঘর ফাঁকা। সার্থক কিংবা ভাল্ক কারোর অস্তিত্বই নেই। বিভাস বুঝতে পারল ভাল্ক তাকে বাধা দিতে এসেছিল এই সুরটি বাজানো থেকে, কিন্তু সার্থকের আত্মা এসে তাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছে। সে পুনরায় সুরটি বাজানোর দিকে মনোযোগ দিল। সুরটি বাজানো শেষ হতেই আশেপাশের পরিবেশ শান্ত হলো। হয়তো যে উপায়ে এই অপদেবতা পৃথিবীতে এসেছিল পুনরায় বিপরীত সুর বাজানোর জন্যই আবার সুপ্ত হয়ে গেছে বলে বিভাস ভাবল। তৎক্ষণাৎ বাড়ির নিচে উঠানে আগুন জ্বালিয়ে বিভাস তাড়াতাড়ি পুঁথিটি জ্বালিয়ে ফেলল। তারপর নিজের মায়ের নাম্বারটা ফোনে ডায়াল করে কিছুক্ষণ কথা বলল বিভাস। কথার ফাঁকে জানতে পারল এই কয়েকদিন ধরে তার মা রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। তার বাবাকে দুই মাথাওয়ালা ড্রাগনের ওপর আরোহিত ফেরেশতা সদৃশ্য পাখাওয়ালা বালক খেয়ে ফেলেছে। এরকম অদ্ভুত স্বপ্ন দেখার কারণ কি সেটা কিছুতেই বুঝতে পারছিল না, কিন্তু তার ছেলের অবস্থাটা দেখতে পেলে বুঝতে পারত। তার পা দুটি কেঁপে উঠছিল বারবার এবং সারা শরীর ঘেমে গিয়েছিল। ফোন রেখে রাতে নিজের বিছানায় শুয়ে পড়ে বিভাস। অনেকটা ক্লান্তির কারণেই হয়তো আজ একটু তাড়াতাড়ি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে বিভাস। হঠাৎ মাঝরাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায় তার। সে দেখতে পায় প্রফেসর মিহির মোহ ব্যানার্জি বিছানায় শুয়ে আছে। তারই পাশে তার শরীরটা ধীরে ধীরে আকার নিচ্ছে এক শিশুর মতো। ধীরে ধীরে সে তার দিকে হাত বাড়াচ্ছে। ঠিক এই সময় ঘুমটা ভেঙে যায় ফোনের রিংটনের আওয়াজে। ঘুম ঘুম চোখে বিভাস দেখতে পায় দেবজিৎ ফোন করেছে। ফোনটা রিসিভ করলো বিভাস। দেবজিৎ ওই পাশ থেকে বলে উঠল, এই কোথায় ছিলি সারাটা দিন? হ্যাঁ, কলেজেও এলি না। আর আমি আর প্রিয়াংশু গেছিলাম তোর বাড়িতে সন্ধ্যের দিকে। বাড়ি গিয়ে দেখলাম তোর দরজা খোলা। ভাই কী সব ভুলভাল বই পড়ছিস আজকাল? হ্যাঁ, তো স্টাডি টেবিলে দেখলাম কীরকম একটা সাদা কাগজে কী সব অর্থহীন মন্ত্র লেখা আছে। আমি খুলে পড়ে দেখলাম কয়েকটা, কিচ্ছু বুঝতে পারলাম না। ইতিমধ্যে বিভাস বুঝতে পারল এটা সেই প্রফেসরের দেওয়া পুঁথিটির বাংলা ট্রান্সলেশন, যেটা বিভাস প্রফেসরের মৃত্যুর আগে তার কাছ থেকে করিয়ে এনেছিল। বিভাসের রক্ত আবার একবার শীতল হয়ে গেল। সে বুঝতে পারল দেবজিৎ পুনরায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভাল্ককে জাগিয়ে তুলেছে। ফোনের ওই পাশ থেকে দেবজিৎ ক্রমাগত বলেই চলেছে, বিভাস, এই বিভাস, বিভাস, এই বিভাস বলে ডাকলেও কোনো কথা বলার মতো অবস্থায় বিভাস ছিল না। হঠাৎ নিজের বাথরুমের দরজাটা খুলে গেল। ভেতর থেকে ধীরে ধীরে বার হতে লাগলো সেই ছোট্ট শিশু ভাল্ক। বিভাস জানত এইবার তাকে কেউ বাঁচাতে পারবে না। সে ভাল্ককে পুনরায় সুপ্ত করেছিল, তার প্রতিশোধ সে নেবেই। খিলখিল করে শিশুর হাসি ধীরে ধীরে পরিণত হয়ে গেল এক ভয়ঙ্কর আর্তনাদে। ফোনের ওই পাশ থেকে তখনও দেবজিৎ বলে চলেছে, ঘুমিয়ে পড়লো নাকি রে বিভাস? এই এতক্ষণ আপনারা শুনছিলেন বেহালায় আহ্বান, রচনা দীপ চ্যাটার্জি। আজকের গল্প পাঠে ছিল সৌরভ। গল্পের সূত্রধার এবং বিভাসের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা, সৌমদ্বীপ, শ্রীরূপ এবং সৌরভ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল ঝিনুক, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়।
এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে ক্রিয়েটোমেনিয়া। কেমন লাগলো আজকের গল্প? যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গল্পে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।